কৃষক বন্ধু প্রকল্পটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবং একটা খুব পপুলার প্রকল্প। তো এই প্রকল্পে অনেকেই নতুনভাবে নাম নথিভুক্ত করতে চলেছেন আগামীকাল থেকে। তো আপনি এই ফর্মে কিভাবে ফিল আপ করবেন, এটা হাতে হয়, অনলাইনে হয় না, অফলাইনই ফর্ম ফিল আপ করা হয় এবং অফলাইন ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হয়। তো 2025 সালে নতুন ফর্ম বেরিয়েছে, সেই নতুন ফর্মে আপনি কিভাবে ফিল আপ করবেন, আগের মতো পদ্ধতি আর নেই, নতুন ফর্মে নতুন ফরম্যাট বেরিয়েছে। সেই ফরম্যাটে কিভাবে ফর্ম ফিল আপ করবেন নির্ভুলভাবে, সমস্ত তথ্য কী কী কাগজপত্র লাগবে আর এর সঙ্গে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, নতুন যে ফর্মটা বেরিয়েছে, যে ফরম্যাটটা বেরিয়েছে সেটা এরকম হবে। তো এখানে আপনি উপরে দেখবেন আবেদনপত্র নম্বর অফিসের ব্যবহারের জন্য, এটা আপনার কিছু করার দরকার নেই, এখানে অফিস ব্যবহার করবে, অফিসিয়াল ব্যবহারের জন্য এটা। তারপরে আছে স্ট্যাম্প সাইজের ফটো, এই স্ট্যাম্প সাইজের ফটো এখানে আপনার দিতে হবে, স্ট্যাম্প সাইজের ফটো পেস্ট করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ব্যক্তিগত তথ্য, সমস্ত ফর্মটা আমি বলে রাখছি আপনাদের, সমস্ত ফর্মটা আপনারা ইংরাজিতে ফিল আপ করার চেষ্টা করবেন। আপনি যদি নিজে না পারেন কারো দিয়ে করিয়ে নেবেন, ইংরাজিতে করলে ফর্মে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, ইংরাজিতে ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন। তো দেখুন ব্যক্তিগত তথ্য, এখানে ব্যক্তিগত তথ্যের আন্ডারে নাম বড় হাতের ইংরাজিতে লিখবেন এখানটায়, তারপরে পর্চায় যে নামটা আছে সেটা বাংলাতে লিখে দেবেন এখানটায়। বাংলায় পর্চা, পর্চা বাংলাতেই হয়, সেই জন্য ইংরাজি নামের সঙ্গে বাংলা নামের অনেক সময় ম্যাচ করে না। তো আপনার আধার কার্ডে যে নামটা আছে সেটা ইংরাজিতে এখানে টাইপ করে দেবেন। তারপরের ঘরে নাম পর্চা অনুযায়ী বাংলায়, এখানটায় বাংলায় দিয়ে দেবেন। এই ঘরটা শুধু বাংলাতেই নাম লিখবেন, বাকি ফর্মটা পুরোটা ইংরেজিতে করার চেষ্টা করবেন। তারপরে দেখবেন বাসস্থানের ঠিকানা, গ্রাম, আপনার গ্রামের নাম ইংরাজিতে লিখবেন ক্যাপিটাল লেটারে, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবেন, তারপর পোস্ট অফিসের নাম, ব্লকের নাম, থানার নাম, তারপর জেলার নাম দিয়ে দেবেন। দেওয়ার এখানে আপনার পিনকোডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে পিতা বা স্বামীর নাম, যদি কোনো মহিলা আবেদন করেন তাহলে তার, যদি বিবাহিত মহিলা করেন তাহলে স্বামীর নাম দেবেন, বা অন্য কেউ যদি করে থাকেন তাহলে তার পিতার নাম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে জন্ম তারিখ আর এখানে ডে দিয়ে দেবেন, তারপরে মান্থ, তারপরে ইয়ার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে বয়সটা কত হচ্ছে ক্যালকুলেশন করে এখানে দেখাবেন। এখানে 1/1/2022 আছে, এটা 1/1/2025 অবধি কত তারিখ হচ্ছে, কত বয়স হচ্ছে সেটা ক্যালকুলেশন করে এখানে তার এজটা বসাবেন। তারপর তার লিঙ্গ কি, যদি পুরুষ হন তাহলে পুরুষের বাঁ হাতে যে বক্সটা আছে এটাতে টিক দেবেন, মহিলা হলে মহিলার বাঁ হাতে যে টিক বক্সটা আছে এখানে দেবেন, আর অন্যান্য হলে এখানটায় দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন শ্রেণী, সাধারণ যদি হয় অর্থাৎ জেনারেল তাহলে এই সাধারণের ঘরে টিক দেবেন, যদি এসসি হন বা তপশিলি জাতি তাহলে এইটার ঘরে দেবেন, আর তপশিলি উপজাতি হন অর্থাৎ এসটি তাহলে এখানে দেবেন, আর ওবিসি যদি হন অনগ্রসর শ্রেণী, ওবিসি এ হতে পারে বা বি, তাহলে এই ঘরে টিক দেবেন। দেওয়ার পরে কৃষকের ধরন দেখুন, যদি মালিক হয়ে থাকেন তাহলে এখানে দেবেন, বর্গাদার হলে এখানে, আর পাট্টাদার হলে এখানে, অর্থাৎ যে যেটা উপযুক্ত তার বাঁ পাশের টিক বক্সে টিক দেবেন। দেওয়ার পরে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। বিকল্প মোবাইল নাম্বার যদি থেকে থাকে তাহলে সেটা এখানে দেবেন। দেওয়ার পরে আধার কার্ড নাম্বার আবশ্যিক, এখানে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ড নাম্বারটা দিতেই হবে, আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরের ঘরে আছে ভোটার কার্ড নাম্বার, এটাও আবশ্যিক, আপনি ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এবার আপনার পর্চা, যে কটা পর্চা আছে আপনার, যে কটা মৌজায় পর্চা আছে, অর্থাৎ আপনার একাধিক মৌজায় আপনার জমি থাকতে পারে, তো এখানে যদি একাধিক থাকলে তাহলে ক্রমিক সংখ্যা এখানে দিয়ে দেবেন, 1 2 3 করে দিয়ে দেবেন। একের পাশে যে খতিয়ান দিচ্ছেন তার জেলা, সেই জমিটা কোন জেলায়, সেই জমিটা কোন ব্লকে, সেই জমিটা কোন মৌজায় পরপর দিয়ে দেবেন। দিয়ে সেই মৌজার জেল নাম্বারটা দিয়ে দেবেন, খতিয়ান নাম্বার দিয়ে দেবেন। এবার জমি, চাষযোগ্য জমির পরিমাণ বা একরে দিয়ে দেবেন, যে পরিমাণটা আছে সেটা একরে, পর্চাতে একরেই থাকে। দ্বিতীয় খতিয়ান যদি থাকে বা দ্বিতীয় মৌজায় যদি থাকে সেটা 2 নম্বর ক্রমিক সংখ্যা দেবেন। দিয়ে এখানে সেই একই রকমভাবে জেলা, ব্লক, মৌজা, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার এবং চাষযোগ্য জমি এইভাবে দিয়ে দেবেন। তৃতীয় যদি থাকে 3 নম্বর করে এইভাবে দিয়ে দেবেন। দিয়ে টোটাল এই যে মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে, এই যে এখানটা একরে টোটাল করে একরে দিয়ে দেবেন। দেওয়ার পরে এবারে গয় হচ্ছে ব্যাংকের তথ্য, এখানে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, আপনার নাম কি আছে ব্যাংক অ্যাকাউন্টে, বইতে, পাসবইতে যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে ঘরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আইএফএসসি কোডটা দিয়ে দেবেন, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম অর্থাৎ আপনার ব্রাঞ্চটা কোন এলাকাতে, বইতে আপনার পাসবইতে লেখা থাকে সেই ব্রাঞ্চের নামটা এখানে দিয়ে দেবেন।
সেটা ব্যাংকের বইতে যে স্পেলিংগুলো আছে সেই স্পেলিংগুলোই এখানে উল্লেখ করবেন, সেখান থেকেই দেখে নিয়েই ইনপুট করবেন। তারপরে অ্যাকাউন্টের ধরন, যদি সেভিংস হয় সেভিংসের বাঁ পাশে এই চেক বক্সে চেক করবেন, টিক করবেন, আর যদি কারেন্ট হয় তাহলে কারেন্টের বাঁ পাশে এই চেক বক্সে টিক করবেন। ব্যাংকের সংযুক্ত নথি কি দিচ্ছেন, ব্যাংকের পাসবই ফটোসহ অথবা বাতিল চেক। যদি আপনি বাতিল চেক দিয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন, আর যদি ব্যাংকের পাসবই দিয়ে থাকেন এর উপরে টিক করবেন, আর ব্যাংকের সংযুক্ত নথির ঘরে এখানটায় টিক করে দেবেন, দিয়ে কোনটা দিচ্ছেন তার উপরে একটা টিক করে দেবেন। এর পরের ঘরে দেখছেন ঘ, অর্থাৎ নমিনি বা মনোনীত ব্যক্তির তথ্য, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে পেতে সে যদি মারা যায়, যে নমিনির নাম দেওয়া হয় সে 2 লক্ষ টাকা বেনিফিট পান। তো সেই নমিনির নাম এখানে এন্ট্রি করতে হবে। তো নমিনির নাম অনেকে তার সন্তানের নাম দেয়, অনেকে তার স্ত্রীর নাম দেয়, বা কোনো মহিলা হলে তার স্বামীর নাম দেয়, বা বাবার নাম দেয়, যার খুশি নাম দিতে পারেন। তো যার নাম দিচ্ছেন তার নামটা এখানে দিয়ে দেবেন, নমিনির নামটা অবশ্যই বড় হাতের ক্যাপিটাল লেটারে দিয়ে দেবেন, আধার কার্ডে যে নামের স্পেলিং আছে সেই নাম অনুযায়ী। এবার আবেদনকারীর সঙ্গে তার কি সম্পর্ক সেটা এখানে দিয়ে দেবেন। নমিনির যে নামটা দিচ্ছেন তার পিতা বা তার স্বামীর নাম কি এখানে। তো আপনার ছেলের নামে যদি ছেলের নামটাই যদি নমিনি হিসেবে নাম দেন তাহলে এই পিতার নাম হিসেবে আপনার নিজের নামই দিতে হবে। তো এইভাবে আপনি এই নমিনির পিতা বা নমিনির স্বামীর নাম এখানে দিতে হবে। নমিনির জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন, কত বয়স হচ্ছে সেটা এখানে দিয়ে দেবেন, নমিনির অভিভাবকের নাম সেটা দিয়ে দেবেন, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয়। যদি 18 বছরের উপরে বয়স হয় তাহলে নমিনির অভিভাবকের নাম দেওয়ার দরকার নেই। এরপরে আসছি আরেকটু দেখুন, এখানে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। তো এই কলমটা দেখুন, আপনি যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আবেদন করলে আপনার প্রথমটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এরপরে দেখুন, উপরোক্ত কৃষি জমি আমি ড্যাশের থেকে উত্তরাধিকার, ক্রয়, উপহার, দান বা অন্যান্য। আপনি আপনার জমিটা কিন্তু কোথাও থেকে না কোথাও থেকে এসেছে, সেটা আপনার কেনা হতে পারে, আপনার বাবার থেকে দান পেতে পারেন, বাবার থেকে উপহার পেতে পারেন, বা আপনি উত্তরাধিকার সূত্রে পেতে পারেন। তো আপনি যার কাছ থেকে পেয়েছেন তার নামটা এখানে দিতে হবে, এবং আপনি যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন সেটা এখানে টিক দেবেন। কিনে থাকলে সেই যার কাছ থেকে কিনেছেন তার নামটা দিয়ে দেবেন, এবং এখানে ক্রয় বলে ক্রয়ের উপরে টিক দেবেন। উপহার পেয়ে থাকলে উপহারের উপরে টিক দেবেন, দান পেয়ে থাকলে দানের উপরে, আর অন্যান্য কোনো কারণে যদি পেয়ে থাকেন তাহলে অন্যান্যের উপরে টিক দেবেন এবং সেই কারণটা এখানে বিবরণ করবেন কোন সূত্রে পেয়েছিলেন। এবারে তার বিবরণ যদি থাকে, এখানে তার বিবরণ যদি থাকে কেবিআইডি, অর্থাৎ যার কাছ থেকে জমিটা কিনেছেন, উপহার পেয়েছেন, ক্রয়, যার কাছ থেকে পেয়েছেন জমিটা যে সূত্রেই হোক, তার যদি কেবিআইডি থাকে বা জানেন তাহলে দিয়ে দেবেন, যদি না জানেন দেওয়ার দরকার নেই। ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার সেম, জানলে দিয়ে দেবেন, না জানলে দেওয়ার কোনো দরকার নেই। তারপরে দেখুন আবেদনকারী স্বাক্ষর বা টিপসই, যদি আপনি সই করতে পারেন তাহলে এখানে সই করে দেবেন, না হলে টিপসই করে দেবেন, আর তারিখটা দিয়ে দেবেন যেদিন আপনি জমা দিচ্ছেন সেই দিনকার তারিখ এখানে দিয়ে দেবেন। দিয়ে আপনি এরপরে চলে আসবেন যে প্রাপ্তি স্বীকার। এই প্রাপ্তি স্বীকারের ঘরে কিন্তু আবেদনকারীর নাম, আবেদন স্বীকৃত আইডি নাম্বার, তারিখ, এগুলো আপনার কোথাও ফিল করার দরকার নেই। এটা সমস্ত যে অফিসার জমা নেবে সেই অফিসার এখানে সই করবে। আবেদনপত্র গ্রহণকারীর স্বাক্ষর, যে গ্রহণ করছে সে এখানে সই করবে। আবেদনপত্র নম্বর অফিসারের ব্যবহারের জন্য, আবেদনপত্র যে জমা দিচ্ছেন তার একটা আইডি নাম্বার হবে, সেই আইডি নাম্বারটা এখানে লিখে এখান থেকে কেটে এটা কিন্তু আপনাকে ফেরত দেবে। আপনি অবশ্যই এটা নিয়ে চলে আসবেন, এটা আপনার কাছে থাকবে। পরবর্তীতে এই যে নাম্বারটা দেবে এই নাম্বারটা আপনি স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই আপনার কাজে লাগবে, বা অফিসে গিয়ে আপনি পরে দেখাতে পারেন যে আমি এই ফর্মটা জমা করেছিলাম। এই ফরম্যাটটা আপনি কিন্তু কেটে নিয়ে চলে আসবেন ওদের কাছ থেকে সিল সই করিয়ে নিয়ে। এইটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের মেন ফর্ম। এর সঙ্গে কিছু ফর্ম থাকে সেইগুলো দেখাচ্ছি আমি। এর সঙ্গে কিছু ফর্ম থাকে, দেখুন এই যে অ্যানেক্সার 1B যে ফর্মটা আছে এটাও আপনার ফিল আপ করতে হবে। তো আমি বলে যে ড্যাশটা আছে এটা আপনার নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে ইংরাজিতে। তারপরে আপনার স্বামী বা পিতার নাম এখানে দেবেন, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, যদি পৌরসভা এলাকা হয় তাহলে পৌরসভা এলাকার উপরে টিক দেবেন, বা গ্রাম পঞ্চায়েত হলে তার উপরে টিক দেবেন, দিয়ে সেই এলাকার নাম লিখবেন।
ব্লকের নাম, থানার নাম এবং জেলার নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে এত দ্বারা ঘোষণা করছি যে আপনি যদি মালিক হন মালিকের ঘরে, নথিভুক্ত রায়তির ওয়ারিশান যদি হয়ে থাকেন তাহলে ওয়ারিশান, নথিভুক্ত বর্গাদারের ভাগচাষী হয়ে থাকলে ভাগচাষী, যেটা প্রযোজ্য সেটার উপরে আপনি টিক দেবেন। দেওয়ার পরে হিসেবে কতটা জমি পাচ্ছেন টোটাল জমি একরে এখানে লিখে দেবেন, দিয়ে চাষযোগ্য জমি চাষ করি, তো যেটা প্রযোজ্য সেটার উপরে আপনি দিয়ে দেবেন। যার নিচে দেয়া হলো, যার বিবরণ নিচে দেয়া হলো, তো এই বিবরণটা এখানে এই ক্রমিক সংখ্যা দিয়ে এই ব্লক, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, চাষযোগ্য জমির পরিমাণ, একর, টোটাল, এই টোটালটা আরেকবার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে চলে আসবে। নিচে দেখবেন কি লেখা আছে, আমি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। আমার উল্লেখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথিগুলো জমা দিচ্ছি, যেটি বা যেগুলি প্রযোজ্য সেটি সেখানে টিক চিহ্ন দিন। এইগুলোর মধ্যে আপনার যে কোনো একটা কাগজ দেখিয়ে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে একটায় টিক দেবেন, আর যদি এর মধ্যে একাধিক পড়ে তাহলে একাধিকে টিক দিতে পারেন। তো এখানে 1 নম্বরে দেখুন আপনার পর্চায় নথিভুক্ত ব্যক্তির নাম, পর্চায় যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন এবং নাম এবং রায়তির সঙ্গে সম্পর্কটা এখানে দিয়ে দেবেন। এটা যদি 1 নম্বর হয়। 2 নম্বর যদি হয় বর্গা রেকর্ডের নথিভুক্ত ব্যক্তির নাম, তো দ্বিতীয় বর্গা রেকর্ড দেখিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে বর্গা রেকর্ডের নথিভুক্ত ব্যক্তির নাম এখানে দিয়ে দেবেন, তার খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এইভাবে দেখে নেবেন এইগুলোর মধ্যে কোনটায় আপনার আসছে সেইটা দিয়ে দেবেন এবং তার পাশে টিক চিহ্ন দেবেন। একাধিক হলে একাধিকের পাশেই টিক দেবেন। এরপরে এখানে আপনি স্থান দিয়ে দেবেন, তারিখ দিয়ে দেবেন, আবেদনকারীর স্বাক্ষর যদি সই করতে পারেন তো ভালো, নাহলে টিপ সই দেবেন। একটা চালু মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তো চালু মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই চালু মোবাইল নাম্বার দেবেন। তো এবারে চলে আসবেন, দেখবেন অ্যানেক্সার 2B, এই যে পশ্চিমবঙ্গ কৃষক সরকার কৃষি বিভাগ দ্বারা যে চেক লিস্ট, এই চেক লিস্টেই এনরোলমেন্ট নাম্বার, এটা কিন্তু আপনি পাবেন না, এটা আপনার দেওয়ার দরকার নেই। তো এর মধ্যে চেক লিস্ট বলতে আপনি কি কি তথ্য জমা দিচ্ছেন, কি কি কাগজ জমা দিচ্ছেন তার পাশে এখানে টিক দেবেন। যদি ভোটার কার্ড দিয়ে থাকেন তাহলে ভোটার কার্ডের পাশে টিক দেবেন। আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তো মাস্ট, এগুলো দেবেন। ব্যাংকের পাসবই এটা দেবেন, বা চেক লিস্ট যেটা দিচ্ছেন সেটা দেবেন, বাতিল চেক যেটা দিচ্ছেন সেটা দেবেন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে নাম নথিযুক্ত মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারের পাশে এখানে টিক দেবেন। যা যা নথি দিচ্ছেন সমস্ত কিছুর পাশে এখানে টিক চিহ্ন দিয়ে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে যেটি বা যেগুলো প্রযোজ্য সেটিতে টিক দিয়ে দেবেন, সেগুলিতে টিক দিয়ে দেবেন। তো এইভাবে টিক দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনার ফাইনাল এখানে আপনি ডেটটা দিয়ে দেবেন, যে ডেটে ফর্মটা সাবমিট করছেন। এবার যে ক্যাম্পে সাবমিট করছেন সেই ক্যাম্পের লোকেশনটা এখানে দিয়ে দেবেন এবং আবেদনপত্র গ্রহণকারী স্বাক্ষর, এইটা কিন্তু যে আবেদন গ্রহণ করছে, আপনার ফর্মটা তো এক জায়গায় সাবমিট করবেন, যে গ্রহণ করছে সেই এখানটায় সই করবেন। এই ডেট এবং ক্যাম্পের লোকেশন কিন্তু আপনি না দিলেও তারা দিয়ে নেবে, এটা না দিলেও কোনো অসুবিধে নেই। আপনি যদি পারেন দিয়ে দেবেন ক্যাম্পের লোকেশনটা, যদি অফিসিয়ালি যে লোকেশনটা দেওয়া আছে সেই লোকেশন যদি জানেন আপনি দিয়ে দেবেন। যদি না দিয়ে থাকতে পারেন, না জানেন, তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, তারাই দিয়ে নেবে এবং এখানটায় তারা সই করে দেবে। এইবার প্রশ্ন হচ্ছে এর সঙ্গে অনেক জায়গায় আরেকটা ফর্ম, আরেকটা পেজ আসতে পারে, সেই পেজটা আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিই। অনেক জায়গায় এরকম একটা পেজ দিতে পারে, এরকম একটা ফরম্যাট বা এরকম একটা ফর্ম দিতে পারে ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে। তো এখানটায় আপনার নাম লিখে দেবেন, এখানে আধার নাম্বারটা লিখে দেবেন, দিয়ে এখানে সই আর বা আপনার টিপ সই বা সই দিয়ে দেবেন। যদি সই করতে পারেন বা সই করবেন, বা টিপ সই যদি করেন তাহলে টিপ সই করবেন। আবেদনকারীর নামটা এখানে দিয়ে দেবেন এবং একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, চালু মোবাইল নাম্বার। এই ফর্মটার এই সামান্য একটুখানি কাজ। তো এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করে একসঙ্গে যে কাগজগুলো দিচ্ছেন ওর সঙ্গে পিন আপ করে একসঙ্গে জমা দিয়ে আসবেন। দিয়ে ওই যে পেজটার কথা আমি বললাম ওই পেজটা কিন্তু ওই অংশটা আপনি কেটে নিয়ে আসবেন, পরবর্তীকালে ওটা কাজে লাগবে। তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।